আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। খবর তেহরান টাইমসের। প্রতিবেদনে বলা হয় 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যুদ্ধ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলায়। ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে রবিবার এ খবর জানানো হয়েছে। হামলায় বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইউনূসের ঘোষণায় বাংলাদেশে হুড়োহুড়ি। চালের দাম বেড়ে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিল ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে ইউনূসের বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য এবং সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা 2 দেশের সম্পর্ককেই প্রভাবিত করেছে। সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। পাকিস্তান জুড়ে তোলপাড়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে এক তরুণ সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। নিহত সাংবাদিকের নাম খাওয়ার হুসেন। শনিবার গভীর রাতে সাঙ্গো শহরের হায়দ্রাবাদ রোডের একটি রেস্টুরেন্টের সামনে তার গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় গুলির চিহ্ন থাকায় তার মৃত্যুতে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, গাড়ির ভেতরে চালকের আসনে হুসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো নিশ্চিত খবর জানা যায়নি। সাঙ্গর জেলা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আবিদ বালুদ জানান, প্রমাণ সংগ্রহ, ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। অস্ত্রসজ্জার বহর চমকে দেবে। চীন পাকিস্তানের বুক কাঁপিয়ে সেনার হাতে অত্যাধুনিক ফ্রন্টলাইন ফাইটার জেট। 2000 কিলোমিটার প্রতি ঘন্টা গতি, 3500 কেজি পেলোড ক্ষমতা, 107 কিলোমিটার দূর থেকে শত্রুদের টার্গেট করতে সক্ষম। তেজস যুদ্ধবিমানের বিশেষত্ব বুকে কাঁপুনি ধরাবে। নিউ ইয়র্কের রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত 3। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর ফক্স নিউজের। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রবিবার ভোর রাত 3:30 নাগাদ কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত স্টেট অফ দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। গোটা পাকিস্তান দখল করার পথে মুনির কি জানালেন পাক সেনা প্রধান। সাম্প্রতিক সময় পেহেলগাঁও কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক চরম পর্যায়ে। এরপরই ধীরে ধীরে আমেরিকা পাকিস্তানের বন্ধুত্ব সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সে নিয়ে সন্দেহের কোনো দ্বিমত রাখছে না ওয়াকিবহাল মহলের একাংশ। ভারতকে পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছে আমেরিকা। ভালো স্বামী বানাতে হলো বিশেষ স্কুল, যা শেখানো হয়। পুরুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল খুলছে জাতিসংঘ। স্কুল ফর হাজবেন্ড নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কিভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন, পুরুষদের কেন গৃহস্থলীর কাজে আরো বেশি সাহায্য করা উচিত। পঞ্চশোর্ধ্ব ইব্রাহিম ডায়ান বলেন, এমনকি নবীজিও বলেছেন যে পুরুষ আর স্ত্রী সন্তানকে কাজে সাহায্য করে না, সে ভালো মুসলিম নয়। পিকনিক সেরে ঘরে ফেরা হলো না। পাকিস্তানে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা 7 বন্ধু। পিকনিক সেরে বাড়ি ফেরার পথে পাকিস্তানের আততায়ীর হামলার শিকার একদল যুবক। এলোপাথারি গুলিতে মৃত্যু হয় 7 জনের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে। হামলায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি আরও একাধিক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নেতাজির আজাদ হিন্দ ফৌজকে দান করেছিলেন প্রায় 190 কোটি টাকা। যেতে চেয়েছিলেন যুদ্ধেও। চেনেন তাকে? আজাদ হিন্দ ফৌজের হাত ধরে নেতাজি যখন দেশ স্বাধীন করার স্বপ্ন দেখছেন, তখন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। কেউ অর্থ দিয়ে, কেউ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের স্বাধীনতার উদ্দেশ্যে সামিল হয়েছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধে এইসব মানুষের ত্যাগ খুব বেশি কেউ মনে রাখেনি।
পেটে খিদা মুখে লাজ, পাক রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে আল্লাহর দোহাই দিচ্ছেন মুনির। আয়ুব খান, ইমাইয়া খান থেকে পারভেজ মুশারফ, মার্ক সেনা প্রধান থেকে দেশের গদিতে বসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমন শাসকের সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। সে তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন আসিম মুনিরও? সেই সম্ভাবনায় ফের প্রকট হয়ে উঠেছে পাকিস্তানে। সে দেশের রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে আসিফ আল জারদারিকে সরিয়ে এবার নাকি রাষ্ট্রপতির মসনদ দখল করতে পারেন আসিম মুনির। 7 দিনের মধ্যে হলফনামা না দিতে পারলে ক্ষমা চান, রাহুলকে তোপ কমিশনের, পাল্টা কংগ্রেসেরও। দল ছাড়তে জুটেছিল চরিত্রহীন তকমা, একদা বিজেপি নেতৃত্বের কুশপুতুলে জুতো মারল কর্মীরা। বাংলা ও বাঙালি বিরোধী অত্যাচারের প্রতিবাদে পথে তৃণমূল নেতৃত্ব। মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে, মমতাকে আগুনে আক্রমণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 55 কোটি মানুষকে ফের কেওয়াইসি জমা করতে হবে, এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সরকারের বড় ঘোষণা। কি কি নথি লাগবে? বাংলায় কবে হবে এসআইআর? রবির বৈঠকে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রোহিঙ্গা সহ তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জলবিদ্যুৎ লাগিয়ে বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। মেট্রোয় জুড়ছে হাওড়া সল্টলেক, 3 রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রিত মমতাও। পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহত কমপক্ষে 500, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। জলের তোড়ে প্রায় নিশ্চিহ্ন বুনির এলাকার রেশনট্রি গ্রাম। সেখানে মৃতের সংখ্যা এতটাই বেশি যে দাফনে সামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকারী দল। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। 1 সপ্তাহে ডেডলাইন, নাম না করেই রাহুলকে নিশানা কমিশনের। আশঙ্কায় সত্যি হলো, 1 জুলাই থেকে বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ভাড়া, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো রেল মন্ত্রক। সুখের সময় কি তাহলে শেষ? কানাঘুষো চলছিল আগে থেকেই, সোমবার তাতে শিলমোহর পড়ল। ট্রেনের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলো ভারতীয় রেল। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, 1 জুলাই মঙ্গলবার থেকে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা এবং এসি ক্লাসের ভাড়া কিলোমিটার প্রতি 2 পয়সা বৃদ্ধি করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। খবর তেহরান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত পরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশ অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যদিও ইউরোপের 3 দেশ এখনো চুক্তিতে টিকে রয়েছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হানে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে, ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে, যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে, আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, তেহরানের নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই জন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম রবিবার এই খবর জানিয়েছে। হামলায় বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে খবর জানানো হয়। এছাড়া হুতি সংযুক্ত আল মাসিরা টিভি জানিয়েছে, এই আগ্রাসনে হেজিয়াস বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি দেশটির উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, জরুরি কর্মীরা
বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা অন্তত 2টি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হুতিও স্থাপনটি ব্যবহার করেছিল, তবে একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার যৌক্তিকতা প্রমাণে কোনো প্রমাণ হাজির করেননি তারা, যে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যম রবিবার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় এই হামলা ছিল হুতির ধারাবাহিক আক্রমণের প্রত্যক্ষ জবাব। এসব আক্রমণের মধ্যে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনও অন্তর্ভুক্ত। ইউনূসের ঘোষণায় বাংলাদেশে হুড়োহুড়ি চালের দাম বেড়ে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিল ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর এবং মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে ইউনূসের বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য এবং সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা দুদেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। নয়াদিল্লি অবশ্য সবসময় ঢাকার সাথে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ দেখিয়ে আসছে। এখনো বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশকে ভারতের ওপরই নির্ভর করতে হয়। এবার তেমনই একটি পরিস্থিতিতে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সিদ্ধান্ত। বাংলাদেশ বেশিরভাগ খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করে, এর মধ্যে ভারতের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে 2024-25 অর্থ বছরে ঢাকা প্রায় 13 লক্ষ টন চাল বিদেশ থেকে আমদানি করেছে। এবার তারা ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাল আমদানিতে 20% শুল্ক ছাড় দিয়েছে, যার ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিনা শুল্কে ভারত থেকে চাল কিনতে পারবেন। এই ঘোষণার পর বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানির হিড়িক পড়েছে। অনেকেই চাল কিনে মজুত করতে শুরু করেছেন। গোটা পাকিস্তান দখল করার পথে মুনির কি জানালেন পাক সেনা প্রধান। সাম্প্রতিক সময় পেহেলগাঁও কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক চরম পর্যায়ে। এরপরই ধীরে ধীরে আমেরিকা পাকিস্তানের বন্ধুত্ব সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সে নিয়ে সন্দেহের কোনো দ্বিমত রাখছে না ওয়াকিবহাল মহলের একাংশ। ভারতকে পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছে আমেরিকা। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে পাকিস্তানের পুরো ক্ষমতা দখল করতে চলেছে পাক সেনাবাহিনী। সবাইকে পেছনে ফেলে কি তবে সম্পূর্ণ ক্ষমতা পাক সেনাপ্রধান আসিম মুনির নিতে চলেছে? বর্তমানে এমন বহু প্রশ্নের জন্ম হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে সরগরম বিশ্ব রাজনৈতিক মহল। এ নিয়ে এবার মুখ খুললেন আসিম মুনির স্বয়ং। সূত্রের খবর, পাক সেনাপ্রধান জানিয়েছেন, আদতে এই সমস্ত খবর ভুল, গুজব ছড়ানো হচ্ছে। আমার এমন কোনো উদ্দেশ্যই নেই, তাই যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে পুরোটাই ভুয়ো। ভারতের পাশে দাঁড়িয়ে নাম না করে ট্রাম্পের উদ্দেশ্যে নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, 1 ইঞ্চি জায়গা দিলে মাইল দখল করে নেব। শুল্ককে বারবার অস্ত্র হিসেবে ব্যবহার করছে উনি, যা ব্যবহার করে বিশ্বের বহু দেশকে অবদমন করতেও চাইছেন, যেটা খুব একটা বেশি দিন চলবে না এবং ঠিকও না। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ট্রাম্পের নাম না করে তাকে বিঁধেছেন। এই আবহে চীন ও আমেরিকা পরস্পর দুই দেশই 90 দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কের রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত 3। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইতিমধ্যে। খবর ফক্স নিউজে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রবিবার ভোররাত 3:30 কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিস এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক বন্দুকধারী হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত 36টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতদের মধ্যে 3 জনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে 27, 35 এবং অপর এক ব্যক্তির বয়স এখনো জানা যায়নি। আহতদের বয়স 27 থেকে 61 বছরের মধ্যে। মোট 11 জন ভুক্তভোগীর মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী। সিটি কমিশনার টিশ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, এবছর নিউ ইয়র্ক সিটিতে 7 মাস শেষে এ ধরনের গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই ঘটনা নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা। পুলিশ এখনও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি, যদিও হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। নেতাজির আজাদ হিন্দ ফৌজকে দান করেছিলেন প্রায় 190 কোটি টাকা। যেতে চেয়েছিলেন যুদ্ধেও। চেনেন তাকে? আজাদ হিন্দ ফৌজের হাত ধরে নেতাজি যখন দেশ স্বাধীন করার স্বপ্ন দেখছেন, তখন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। কেউ অর্থ দিয়ে, কেউ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের স্বাধীনতার যুদ্ধে সামিল হয়েছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধে এইসব মানুষের ত্যাগ খুব বেশি কেউ মনে রাখেনি। তবে ভুলে যাওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন আব্দুল আবিব ইউসুফ মারফানি। তিনি নিজের সব সম্পদ তুলে দিয়েছিলেন দেশের কাজে। বর্তমান গুজরাটের সৌরাষ্ট্রে বসবাস করতেন মারফানির পরিবার। পরবর্তীতে তারা মায়ানমার বা তৎকালীন বার্মার রেঙ্গুনে বসবাস
বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজের জন্য নেতাজি যখন অর্থ সংগ্রহ শুরু করেন, তখন এই আব্দুল হাবিব ইউসুফ মারফানি প্রথম ব্যক্তি যিনি তার সমস্ত সম্পত্তি আজাদ হিন্দকে দান করেন। তিনি সেই সময়ের হিসেব অনুযায়ী প্রায় 1,03,00,000 টাকা দান করেন ফৌজকে। মুদ্রাস্ফীতির হার বছরে 6% ধরলে আজকের দিনে দাঁড়িয়ে টাকার পরিমাণ হবে 1,40,000 কোটি টাকার আশেপাশে। যদিও রিজার্ভ ব্যাংকের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বিচারে টাকার বর্তমান মূল্য 190 কোটি টাকার আশেপাশে। মারফানির এই দানে অভিভূত হয়ে পড়েছিলেন নেতাজি। তিনি জিজ্ঞেস করেছিলেন কি চান মারফানি। জবাবে রেঙ্গুনের ওই ব্যবসায়ের জবাব ছিল তাকে যেন আজাদ হিন্দ ফৌজে নেওয়া হয়। সব সম্পদ তিনি দিয়েছেন, এবার শরীরের সব রক্ত দেশের জন্য দিতে চান। দেশের স্বাধীনতা ছাড়া আর কিছুই চান না তিনি। ভারতের এই মহান সন্তানদের এই মহৎ উদ্যোগের গল্প হয়তো হারিয়ে গিয়েছে কালের গর্ভে, তবে তারাই আমাদের বারে বারে শিখে যান কিভাবে ভালোবাসতে হয় নিজের দেশকে। পেটে খিদা মুখে লাজ, পাক রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে আল্লাহর দোহাই দিচ্ছেন মুনির। আইয়ুব খান, ইয়াহিয়া খান থেকে পারভেজ মুশারফ, পাক সেনা প্রধান থেকে দেশের গদিতে বসে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমন শাসকের সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন আসিম মুনিরও? সেই সম্ভাবনায় ফের প্রকট হয়ে উঠছে পাকিস্তানে। সে দেশের রাজনৈতিক মহলে কান পাতলেই জল্পনা শোনা যাচ্ছে আসিফ আল জাদারিকে সরিয়ে এবার নাকি রাষ্ট্রপতির মসনদ দখল করতে পারেন আসিম মুনির। যদিও সেই গল্পনা মানতে একেবারেই নারাজ পাক সেনা প্রধান। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকার সফর সেরে দেশে ফেরার সময় বেলজিয়ামের ব্রাসেলসে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিয়েছিলেন মুনির। রাষ্ট্রপতি হতে চান এই জল্পনা উড়িয়ে মুনির জানিয়েছেন, কোনোদিনই আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, আজও নেই। আমি দেশের সেবক মাত্র। ঈশ্বর আমাকে দেশকে রক্ষার দায়িত্ব দিয়েছেন, এর থেকে বেশি কোনো কিছুই আশা করি না। মুনির সাফ জানাচ্ছেন তিনি একজন সেনা, আর দেশের জন্য শহীদ হওয়াই নাকি তার স্বপ্ন। অন্য সবকিছুর মতো জল্পনার পেছনেও ভারতীয় ষড়যন্ত্রের ভূত খুঁজে পাচ্ছেন আসিম মুনির। তার মতে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ বিশেষ উদ্যোগে এই ধরনের খবর প্রচার করছে। পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমও তার সঙ্গে তাল মেলাচ্ছে। পাকিস্তানের অশান্তি তৈরির জন্যই এমনটা হচ্ছে বলে মনে করছে মুনির। এই ধরনের কার্যকলাপ ভারতকে বিরত থাকারও অনুরোধ করেছেন পাক সেনার ফিল্ড মার্শাল। আফগানিস্তানকেও মুনিরের সাফ বার্তা, কোনোভাবেই যেন তালিবানরা পাকিস্তানে অনুপ্রবেশ না করতে পারে। দুই বন্ধু দেশ আমেরিকা ও চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে পাক সেনা প্রধানের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখবে পাকিস্তান এবং দুদেশকে সমান প্রাধান্য দেবে। একদিকে মুনির সাফ দাবি করেছেন তিনি দেশের রাষ্ট্রপ্রধান হতে চান না, অন্যদিকে বিদেশ নীতি নিয়ে দেশের অবস্থান কি হবে তাও স্পষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ মুনিরের মুখে এক আর মনে আর এক অবস্থা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাকিস্তান জুড়ে তোলপাড়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক তরুণ সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। নিহত সাংবাদিকের নাম খাওয়ার হুসাইন। শনিবার গভীর রাতে সাঙ্গর শহর হায়দ্রাবাদ রোডের একটি রেস্টুরেন্টের সামনে তার গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় গুলির চিহ্ন থাকায় তার মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ির ভেতরে চালকের আসনে হুসাইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশের তরফে। সাঙ্গর জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আবিদ বালোদ জানান, প্রমাণ সংগ্রহ এবং ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষ হলেই প্রকৃত মৃত্যুর কারণ উদ্ঘাটিত হতে পারে। মাত্র কয়েক বছর ধরে সাংবাদিকতার পেশায় যুক্ত হুসাইন করাচি ভিত্তিক শীর্ষ সংবাদ মাধ্যম ডন নিউজে কাজ করছিলেন। তার আকস্মিক মৃত্যু পাকিস্তান জুড়ে সাংবাদিক মহল সহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পর সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ তাৎক্ষণিকভাবে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শককে এই মামলার জন্য সর্বোচ্চ দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুরাদ আলী শাহ স্পষ্ট করে বলেন, সাংবাদিক খাওয়ার হুসাইনের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে পুলিশকে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি গভীর শোক প্রকাশ করে হুসাইনকে একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে বর্ণনা করেছে। তিনি ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেন। একইভাবে সিন্ধের গভর্নর কামরান তেসরিও হুসাইনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে একে সাংবাদিকতা এবং সমাজের জন্য এক বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন এবং নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক সমাজে এই ঘটনার ব্যাপক আলোড়ন ফেলেছে। করাচি প্রেস ক্লাবের সভাপতি ফাজিল জামিলি, সাধারণ সম্পাদক সোহেল আফজাল খান সহ নির্বাহী পরিষদ এক যৌথ বিবৃতিতে বলেন, এই মৃত্যুর সংবাদ গোটা সাংবাদিক সমাজকে গভীর শোক ও আঘাতের মধ্যে ফেলেছে। তারা সিন্ধু সরকারকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
7 দিনের মধ্যে হলফনামা না দিতে পারলে ক্ষমা চান রাহুলকে তো কমিশনের, পাল্টা দিল কংগ্রেসও। হয় ভোট চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ হলফনামা আকারে 7 দিনের মধ্যে জমা দিন, না হলে প্রকাশ্যে ক্ষমা চান। রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। পাল্টা কংগ্রেস বলছে, কমিশনের বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে বিজেপির তরফে পক্ষপাতিত্ব করা হচ্ছে। দিন কয়েক আগে ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করে রাহুল। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, মোট 6 রকম ভাবে ভোট চুরি হচ্ছে। এমনকি 2024 লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলেও দাবি করেন তিনি। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকি ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভা বিরোধী দলনেতা। রবিবার মূলত রাহুলের সেই অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য সাংবাদিক বৈঠক করে কমিশন। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ বলেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যেকে সত্যি করা যাবে না। মুখ্য নির্বাচন কমিশনারের সাফ কথা, ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা সংবিধানের অপমান ছাড়ার কিছুই নয়। এই ধরনের এত নিখুঁত প্রক্রিয়ার পর এত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, এর উদ্দেশ্য কি সেটা বোঝাই যাচ্ছে। জ্ঞানেশ কুমার কংগ্রেসের নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাহুল গান্ধী যে সব অভিযোগ করেছেন 7 দিনের মধ্যে সেগুলোর প্রমাণ সহ হলফনামা দিতে হবে, নাহলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। আর সেটা না করলে ধরে নেওয়া হবে রাহুলের অভিযোগ ভ্রান্ত। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় বলছেন, নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে হুমকি দিচ্ছেন। সেটার জবাবে একটা কথাই বলবো, রাহুল গান্ধী নিজে থেকে কিছু বলেননি। নির্বাচন কমিশনের নিজের তথ্যে কি গরমিল আছে সেটাই শুধু তুলে ধরেছেন। আসলে নির্বাচন কমিশন এদিন শুধু যে নিজেদের অক্ষমতা তুলে ধরলো তাই নয়, একই সঙ্গে বিজেপির প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট করে দিল। মজার কথা হলো, রাহুল গান্ধী যেমন কর্ণাটকের এক আসনের ভোটের তথ্য তুলে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন, তেমনি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও একইভাবে বিরোধীদের জেতা আসনে ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করেছিলেন। কমিশন রাহুলকে 7 দিনের মধ্যে হলফনামা আকারে তথ্য দেওয়ার চ্যালেঞ্জ করলেও অনুরাগ ঠাকুরের উদ্দেশ্যে তেমন কোনো চ্যালেঞ্জ করেনি। সেটা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। মজার কথা হলো, ভোটার তালিকায় কিছু ত্রুটি রয়েছে, সেটা এদিন মেনে নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, সেসব ত্রুটি মিটিয়ে নিতেই বিহারে এসআইআর করা হচ্ছে, আর তাতে সব পক্ষ অনুগ্রহণ করে এবং অংশগ্রহণ করে প্রক্রিয়াকে নিখুঁতভাবে করার চেষ্টা করছে।